প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইটে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি। আমাদের ঈদ খুব সামনে চলে এসেছে এবং ঈদ চলে আসার কারণে আর প্রথম রমজান থেকে যেটি শুরু হয়েছে, আমাদের শপিং নিয়ে আমাদের সবার খুব মাথা ব্যথা। আমরা কেনাকাটা নিয়ে খুবই ব্যস্ত এবং বেশ কয়েক বছর ধরে আমাদের কেনাকাটার ক্ষেত্রে যে ব্যাপারটি দেখা যাচ্ছে, এই বছরও তার ব্যতিক্রম হয়নি। এই বছর দুটি ব্র্যান্ড খুবই জনপ্রিয়। একটি হচ্ছে বোঝেনা সে বোঝেনা নামে একটা জুতা আছে, এবং আরেকটি হচ্ছে কিরণমালা নামে আরেকটি জামা আছে। বোঝেনা সে বোঝেনা এবং কিরণমালা, এই দুটো হচ্ছে স্টার জলসার দুটো ক্যারেক্টার। একটা সিরিয়ালের নাম আর একটা হচ্ছে কিরণমালা, একটা ক্যারেক্টারের নাম। সেই ক্যারেক্টারের নামে জামা জুতা আমাদের দেশে বিক্রি হচ্ছে, দেদার্সে বিক্রি হচ্ছে। এবং এই জামা জুতা না পেয়ে গত বছর ছিল যেমন পাখি ড্রেস, সেটাও জি বাংলার আরেকটি ক্যারেক্টার ছিল পাখি, তার নামে ড্রেস করা হয়েছিল এবং সেই ড্রেস বিক্রি বা সেই ড্রেস কিনতে না পেরে বাংলাদেশে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। এরকম পরিস্থিতিতে আমাদের অন্য একটা বাংলাদেশের চিত্র রয়েছে, যে চিত্রে দেখা যায় যে আমাদের লোকাল ব্র্যান্ড নিয়ে কিছু উদ্যোক্তা তারা অনলাইনে শপ খুলেছেন এবং তারা খুবই দুর্দান্তভাবে তাদের কাজ করে যাচ্ছেন। আমরা এই দুই বাস্তবতাকে সামনে নিয়ে আজকের ইয়াং নাইটটা সাজিয়েছি। আপনাদের যদি এই ইয়াং নাইটে কোনো প্রশ্ন কিংবা বক্তব্য থাকে, আমাদেরকে ফোন করুন 818921 থেকে 7 পর্যন্ত নম্বরে। এবং আপনাদের জন্য বড় চমক হচ্ছে, আজকে আমাদের অতিথি এমন দুইজন। আমাদের স্টুডিওতে রয়েছেন লুবজানা আফরিন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে বিবিএ ফাইনাল ইয়ারে আছেন এবং তিনি টাচ অফ ট্র্যাডিশন নামক একটি অনলাইন ফ্যাশন হাউসের উদ্যোক্তা। লুবজানা, আপনাকে স্বাগত আমাদের ইয়াং নাইটে। থ্যাংক ইউ সো মাচ। এবং লুবজানার মা আসমা আক্তার, ম্যানেজিং ডিরেক্টর টাচ অফ ট্র্যাডিশন, তিনি আমাদের সাথে স্কাইপিতে আছেন। আসমা আক্তার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মা এবং মেয়ে মিলে একটি অনলাইন শপ চালাচ্ছেন টাচ অফ ট্র্যাডিশন, সেটি নিয়ে আমরা কথা বলবো। এবং আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ এর আরেক শিক্ষার্থী ইশরাত রুমি। ইশরাত রুমি, শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, আমি শুনতে পাচ্ছি। ইশরাত রুমি আমাদের সঙ্গেই থাকুন। আমি আগে লুবজানার কাছে যাই। লুবজানা, আপনি কি লুবজানা নামে ডাকবো না আফরিন নামে ডাকবো না অন্য কোনো নামে ডাকবো? লুবজানা। লুবজানা, ওকে। লুবজানা খুবই সুন্দর নাম। আপনার এই অনলাইন শপ কতদিন হলো চালু করেছেন? আমাদের আলহামদুলিল্লাহ 3 বছর হয়ে গেছে। আচ্ছা, ইটস রানিং। 3 বছরে যেহেতু এই ব্যবসার এখনো লাল বাতি জ্বলেনি, তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনাদের ব্যবসা খুব ভালোভাবে চলছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কিভাবে শুরু? 3 বছর আগে কোন জায়গায় ছিলেন, 3 বছর পর এখন কোন জায়গায় আছেন, একটু যদি বলতেন আমাদেরকে। শুরু করতে হলে একটু পিছন থেকে শুরু করতে হবে। আচ্ছা, একটু পিছন থেকে শুরু করুন। আমার মা নিজে একজন নারী উদ্যোক্তা। আমার মা সেভ দ্য চিলড্রেন সুইডেনে জব করতেন এবং তখন আমার মার একটা বুটিক ছিল। তা আমি বড়ই হয়েছি দেখে যে বাসায় হাতের কাজ চলছে, এলাকার মহিলারা কাজ করছে এবং সেই জিনিসগুলো অনেক বড় পরিমাণে দেশের বাইরে এক্সপোর্ট হচ্ছে। তো যেটা হয় যে বাবা মা যা করে দেখে দেখে আমাদের তাই হতে ইচ্ছা করে। তো তখন থেকে আমার শখ ছিল যে আমিও নিজের একটা ফ্যাশন হাউস হবে, সবাই চিনবে এন্ড অল দ্যাট। তো সেখান থেকে শুরু। তো আমার বাবা 2002-এ মারা যান এবং তখন আমার দাদু বাড়ি বেশ অর্থোডক্স। তো সে কারণে মার বিজনেস তখন ইনস্ট্যান্টলি বন্ধ করে দিতে হয়। তো আমি এরপর ক্যাডেট কলেজে চলে যাই। এরপর যখন আসি তখন আমি দেখলাম যে হ্যাঁ, ফেসবুকের মাধ্যমে যদি কাজটা করি আমার মার জন্য অনেক সহজ হবে, আমার জন্য সহজ হবে। তখন প্রথম টাচ অফ ট্র্যাডিশন পেজটা আমাদের ওপেন করা। আচ্ছা। তো আল্লাহর রহমতে সেই থেকে আমাদের প্রথমে যেটা ছিল যে একদম ট্র্যাডিশনাল দেশি কাপড় চোপড়, বাটিকের কাপড় ইত্যাদি ইত্যাদি। তো আস্তে আস্তে যেটা হলো যে আমরা দেখলাম যে এই জিনিসগুলো মানুষ ঠিক মানে সবাই বিজনেস করছে এবং এটা নিয়ে যদি আমাকে আগাতে হয় আমাকে অনেক বেশি ইনভেস্টমেন্ট বা অনেক বেশি ভ্যারাইটি আনতে হবে, যেটা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। তো আমাদের যেটা হলো যে আমার যেটা পার্সোনাল পছন্দ, তো আমি জুতো আমার খুব মানে শখ এবং নেশা যে জুতোর। তো সেখান থেকে জুতো প্রথমে আনা শুরু হয়। দেখা যায় যে আমি যে জুতোটা পরছি ফ্রেন্ডরা জিজ্ঞেস করে যে কোত্থেকে কিনছো, আমাকে এনে দাও। তো এই করতে করতে আমাদের জুতো আনা শুরু করলাম। যখন আনা শুরু করেছি তখন ধারণাও ছিল না যে এই পরিমাণ রেসপন্স পাবো। আমার এখনো মনে পড়ে যে প্রথম জুতোর শিপমেন্ট যেটা আসে 2012 সালে, 2012-তে। তো তখন আমি মানে ফেসবুকে ছবিগুলো দিয়ে ঘুমিয়ে পড়েছি। তখন মনে হয় 600 লাইক মাত্র। আমি ঘুম থেকে উঠে দেখি 2500 ছাড়িয়ে গেছে। আমার মানে বিশ্বাস হচ্ছে না যে একদিনে এত রেসপন্স, তার মানে হচ্ছে জুতোটা নিয়ে এখন কেউ কাজ করছে না। তো এখান থেকে পথ চলা। এই জুতোগুলো আপনি শিপমেন্টে মানে জুতোগুলো কোথা থেকে এসেছিল? আমার জুতা প্রথম আসে ব্যাংকক থেকে। আচ্ছা।
তো কারণ আমি আর আম্মু ব্যাংককে বেড়াতে ব্যাংককের গেছিলাম। জুতা আর খোঁজ আপনি কিভাবে পেলেন এবং ব্যাংককের জুতা আমাদেরকে কিভাবে খাওয়ালেন এটা একটু বলেন তো। মানে খাওয়ালেন না কি পড়ালেন? আই ডু আন্ডারস্ট্যান্ড। তো ব্যাংকক আমি আর আম্মু বেড়াতে গেছিলাম, আমার এইচএসসি পরে আমি আর আম্মু গিয়েছিলাম। তো ওখানে জুতো বেশ রিজনেবল এবং খুব ফ্যাশনেবল জিনিসপত্র পাওয়া যায়। তো আমার তো দেখে মাথা ব্যথা খারাপ, তো আমি লাইক 30-34 জোড়া জুতো কিনে নিয়ে আসছি। আমি আমার বোনকে এয়ারপোর্টে আটকায়নি আপনাকে? না, আচ্ছা ফাইন, তারপর? তো আমি এক জোড়া আমার বোনকেও দেই নাই, মাকেও দেই নাই, সব আমার নিজের রাখা। তো ওখান থেকে প্রথম শুরু। আর ব্যাংককে যেখান থেকে কিনেছি ওনাদের সাথে আমার একটা সখ্যতা হয়ে গিয়েছিল। তো এরপর থেকে ইচ্ছা থাকলে যেহেতু উপায় হয়, আস্তে আস্তে কন্ট্যাক্ট করা, তারপর কনসাইনমেন্টে কিভাবে আনবো সেগুলো ওনাদের সাথে কথা বলে ঠিকঠাক করা। তো এরপর থেকে আমার বাল্কে জুতা আসতে শুরু করে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি একটু ইয়ের কাছে যাই, আসমা আক্তারের কাছে যাই। আসমা আক্তার, আপনি আপনার মেয়েকে নিয়ে ব্যাংককে গিয়েছিলেন এবং আপনার মেয়ে ব্যাংকক থেকে এরকম 30-35 জোড়া জুতা কিনে নিয়ে এসে তারপর দেশে সেটা ফেসবুকে দিয়েছে। আপনার কাছে মা হিসেবে কেমন মনে হয় আপনার কাছে ব্যাপারটা? হ্যাঁ, আমার কাছে ব্যাপারটা খুবই মজার। আমি যখন শোগুলো কিনতে থাকি ও খুব বারবার খুব পছন্দ করতে থাকে, আরো নিবে আরো নিবে। কখন যে এতগুলো হয়ে গেছে আমি জানি না। তো আমরা এরকম কথা ছিল যে এসে যদি কেউ পছন্দ করে আমরা কাউকে কাউকে দিয়ে দিব, হয়তো বা আমার টাকাটাও চলে আসবে বাসায়। কিন্তু যখন দেশে আসা হলো সবগুলো ও ঘুরিয়ে একটা গোল করে ছবি তুললো, এতগুলো শু, এবং বললো যে মা এগুলো আমার সবই পছন্দ, আমি সবগুলো রেখে দিতে চাই। নিজের সাইজ দিয়ে সব কিনেছে। আচ্ছা, ঠিক আছে, এই জুতো বিক্রি করে কি আপনাদের ব্যাংকক ট্রিপের খরচটা উঠেছে? এটা মানে আমি আউট অফ দি বক্স একটু প্রশ্ন করলাম। আমরা কোনো জুতো বিক্রি করি নাই। আচ্ছা, লুবজানার কাছে যাই। মানে এই আইডিয়াটা কেমন যে আমি ব্যাংককে গেলাম? আমারও আপনার কথা শুনে এই আইডিয়া মাথায় আসলো যে আমি ঈদের ছুটিতে ব্যাংককে গেলাম, 30-40 জোড়া জুতা নিয়ে এসে ফেসবুকে আমার ফলোয়ার খারাপ না, ফেসবুকে দিলাম, বিক্রি করে ট্রিপের খরচ উঠালো। আইডিয়াটা কেমন? আইডিয়াটা ফ্যাবুলাস। ফ্যাবুলাস। এটা কাজে দেবে আপনি বলছেন? আই বিলিভ সো, বিকজ সত্যি কথা বলতে যে মানে এখন মেয়েরা ফ্যাশন সচেতন, আবার খরচটা বাঁচানোটা খুব একটা বড় ফ্যাক্টর। ওকে ওকে। তো ওখানকার জুতা ইজ প্রিটি রিজনেবল। আমরা এখানে এনে ট্যাক্স দিয়ে যদি আমি 3 ডিজিটে জুতোটা সেল করতে পারি, উইচ মিনস আমি যথেষ্ট রিজনেবল প্রাইসে এটাকে আনতে পারছি। সুতরাং দিস ইজ এ ভেরি পজিটিভ বিজনেস প্রসপেক্ট। আসবো আপনার কাছে, আমি ইশরাত রুমির কাছে যাই। ইশরাত রুমি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি এবং আমাদের পুরো ইউনিট ভালো আছে। ইশরাত রুমি, আপনার কাছে যেটি জিজ্ঞেস করতে চাই, এই যে আপনি মামের গল্প শুনলেন যে তারা ব্যাংককে বেড়াতে গিয়ে জুতো কিনে নিয়ে এসেছে এবং তারপর তারা সেটি বিক্রি করছে এবং তারা ফাইনালি একটা জিনিস দাঁড় করিয়েছে, টাচ অফ ট্র্যাডিশন, এবং যেটা তারা 3 বছর সাকসেসফুলি চালাচ্ছে। আপনার কাছে কি মনে হয়, যেখানে বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যে বোঝে না সে বোঝে না, কিংবা কিরণমালা জুতা না পরলে এবং বোঝে না সে বোঝে না জামাটা না পরলে আমার এবারের ঈদ হবে না, সেইখানে এই মামের লড়াই আপনার কাছে কেমন লাগছে? এটা তো অনেক বেশি ইন্সপায়ারিং একটা ব্যাপার যে এত কষ্ট করে এবং হঠাৎ করে এভাবে একটা ফেসবুকের একটা পেজ দাঁড়া করানো কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সেই স্ক্র্যাচ থেকে এত বড় একটা কমিউনিটি গড়ে তোলা, তারপর ইম্পোর্ট করা অনেক বড় একটা ব্যাপার। সেখানে আমাদের সবাই, বাংলাদেশের সবাই কেন যে এই বোঝে না সে বোঝে না আর পাখি ড্রেস আর এই কিরণমালা ড্রেসের মধ্যে যে কেন আটকে আছে, আমি তা এখন পর্যন্ত বুঝতে পারলাম না। আচ্ছা, আমি যে বোঝে না সে বোঝে না এবং কিরণমালার ড্রেসের ব্যাপারে আমি লুবজানার কাছে আসি। আমি আলোচনাতে এই জায়গায় আজকে এই জায়গার উপর ফোকাস করতে চাই যে এটা আমাদের দেশের একটা বড় ক্রাইসিস। আমাদের দেশি প্রোডাক্ট, কিন্তু সেখানে নাম দেওয়া হচ্ছে বোঝে না সে বোঝে না, কিরণমালা, এবং শুধু এই দুটোর নাম বা এই দুটো স্টিকার ব্যবহার করার কারণে ওই প্রোডাক্টগুলো নিয়ে বাজারে এক ধরনের পাগলামি চলছে। বা ইন্ডিয়ান কোনো কপি জিনিস কিনে এনে সেখান তার উপর বোঝে না সে বোঝে না কিংবা কিরণমালা ট্যাগ লাগানোর পর সেটা একটা ডিমান্ড তৈরি হচ্ছে। আসলে এই জাতি ব্র্যান্ড সম্পর্কে কতখানি সচেতন, নাকি ব্র্যান্ডের আমরা একটা নতুন ধারণা করে নিয়েছি আমরা এই জাতি হিসেবে? আমি অবশ্যই জোর দিয়ে বলবো যে আমরা অবশ্যই ব্র্যান্ডের পারসেপশনটাকে নিজেদের ছাঁচে শেপ করে নিচ্ছি। যেমন আপনার সাথে প্রথমে কথা হচ্ছিল যে দিল্লি অ্যালুমিনিয়াম তৈরি হয় চিটাগংয়ে, কিন্তু দিল্লি অ্যালুমিনিয়াম নাম কেন, আমরা কেন চিটাগং অ্যালুমিনিয়াম নাম করে বিক্রি করতে পারছি না? এখন যদি আজকে রাতারাতি নামটা চেঞ্জ হয়, অবশ্যই ওদের সেলস ফল করবে। আবার যেটা পপলিন কাপড়, যেটা দিস ইজ ভেরি পপুলার, আমরা চাইনিজ পপলিন বলি, বাট সেটা দেশে প্রডিউস হয়। আমাদের
মানে জাতিগত হিসাবে আমাদের মধ্যে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাজ করে। মানে আপনি বলছেন আমাদের হীনমন্যতার কারণে এটি হচ্ছে? ডেফিনেটলি আমাদের হীনমন্যতা, হ্যাঁ হয়তো অনেক কারণ আছে, বাট আমি বলবো যে আমাদের এই যে ব্র্যান্ডের পারসেপশনটা এটা তৈরি হয়েছে বিকজ বাই ডিফল্ট আমরা মনে করছি যে আমরা অন্যদের চেয়ে ইনফিরিয়র। আজকে যখন আমাদের আরো একটা ব্যাপার যেটা হচ্ছে, যখন দেশি কোনো ব্র্যান্ড উঠে আসতে চেষ্টা করছে তার নানা রকমের ফ্ল ধরে তাকে আমরা পুল ডাউন করছি, যে ফ্লগুলো হয়তো বিদেশি ব্র্যান্ডগুলোর আছে, বাট সেগুলোকে আমরা ওভারলুক করি বিকজ আমাদের বাই ডিফল্ট পারসেপশনটা হচ্ছে ওটা বেটার। এবং আপনার কি মনে হয় যে এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি? বেরিয়ে আসার উপায় আমি মনে করব যে ডেফিনেটলি আমাদের উচিত নিজেদের মানে আইডিয়াটাকে ইয়ে করা, রিফ্রেশ করা, এটাকে আবার মানে নিজেভাবে আরেকভাবে ভাবার চেষ্টা করা। যেমন আমি যেটা দেখেছি যে কিছুদিন আগে যে আমাদের ওয়েস্ট ইন্ডিজ এক্সিবিশনটা শেষ হলো 9 তারিখে, 6 থেকে 9, আমরা আশা করেছি যে যেগুলো বড় বড় পেজ যারা পাকিস্তানি লন আনছে এত বা ইন্ডিয়ান ড্রেসেস আনছে, ইন্ডিয়ান জুয়েলারি আনছে, ভরে যাবে। বাট সারপ্রাইজিংলি 70-80% যে স্টলগুলো ছিল সেগুলো ছিল বাংলাদেশি ডিজাইনার। আমি নাম মেনশন করে বলতে পারি, ফারা সাইদ আপু, তারপরে দারাজের অর্ণা আপু, তারপর হচ্ছে প্রজাপতির ইশতিয়াক ভাইয়া। এনাদের যে প্রত্যেকটা কাজ, এনাদের প্রত্যেকটা জিনিস নিজেদের হাতে করা, নিজেদের ঘরে করা, এবং ওনাদের আপনি ডেডিকেশনটা দেখবেন, মানে ছোট ছোট জিনিসে বোঝা যায় যে ইশতিয়াক ভাইয়া যেভাবে কাপড়টা ভাঁজ করে কাস্টমারকে দেখানোর পরে, এটা দেখলে আপনি বুঝবেন যে সে কতটা ভালোবাসা নিয়ে কাজটা করছে, এবং ওনারা ব্যাপক সাড়া পাচ্ছেন। সো আমি মনে করি না অ্যাকচুয়ালি যে ওই কিরণবালা জুতার জন্য পুরো বাংলাদেশ পাগল, অল্প খুব ছোট একটা সেগমেন্ট ওটার জন্য মরছে। আমি মনে করি যে এখন এই দেশজ যে ডিজাইনাররা আছে তাদের এখন উঠে আসার সময়। বাট কিন্তু এইসব উদ্ভট ব্র্যান্ড তৈরি করার ক্ষেত্রে আপনার কি মনে হয় যে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার সময় এসেছে, যে কেউ কিরণমালা নামে কোনো ড্রেস করতে পারবে না, কেউ টার্জেন নামে কোনো ড্রেস করতে পারবে না, কেউ ক্যাটরিনা কাইফ নামে কোনো ড্রেস করতে পারবে না, পাখি ড্রেস নামে এগুলো ব্যান করে দেওয়া উচিত বাজার থেকে? আমি মানে ফ্রম মাই নলেজ অফ বিজনেস এডুকেশন আমি বলবো যে দিস ইজ অ্যান ইমপ্র্যাকটিক্যাল সাজেশন। আমি বলবো যে আপনি চাইলে অ্যাকচুয়ালি ইয়ে করতে পারেন না, বিকজ ইভেন ইউএসএতেই যখন প্রিঙ্গলস ব্র্যান্ড আসছে তখন প্রিঙ্গলস নামে আরেকটা ব্র্যান্ড পাশাপাশি চলছে, এবং এগুলোকে আপনি ব্যান করতে পারবেন না, কপিরাইট ল আপনাকে সেই সাপোর্টটা দেয় না। কিন্তু আমরা যেটা করতে পারি যে আমরা যদি দেশজ যে সংস্কৃতিটা, যে প্র্যাকটিসগুলো, ওগুলোকে যদি আমরা জোর দিয়ে উঠিয়ে আনতে পারি, সেটা বড়। এইবারের ঈদে লুবজানা, যে আপনার শপ থেকে আপনি তো শুধু লোকাল প্রোডাক্ট বোধহয় করেন না, আপনি তো ইম্পোর্টও করেন। কোন প্রোডাক্ট ব্যাপারে একদম ফ্র্যাঙ্কলি আমাদেরকে বলবেন, কারণ এখানে আমরা কেউ করতে বসি নাই, মানে কি বলবো, অবশ্যই না, ফ্র্যাঙ্কলি বলবেন যে বিদেশি প্রোডাক্টগুলোর চাহিদা বেশি না দেশি প্রোডাক্টগুলোর চাহিদা বেশি? এখনো আমাদের বিদেশি প্রোডাক্টের চাহিদা অসীম। বিদেশি প্রোডাক্টের চাহিদা অসীম। বিদেশি কি ধরনের প্রোডাক্টের চাহিদা বেশি? জুতো, গহনা, এগুলো একদম পাগলের মতো কিনে, চাইনিজ গহনা এবং অর্নামেন্টস। এক্স্যাক্টলি। এন্ড কাপড় চোপড় আমার স্টলে। ছেলেরা বেশি বিদেশি ব্র্যান্ড পছন্দ করে না মেয়েরা পছন্দ করে? আর একটা প্রশ্ন, দুইজন সমান? দুইজন সমান, মানে এখানে ছেলে মেয়ে সমান গতিতে এগিয়ে যাচ্ছে। আমি বিয়ের কাছে যাই, ইশরাত রুমির কাছে যাই। ইশরাত রুমি, আপনি এবার ঈদের শপিং করেছেন? হ্যাঁ, করা হয়ে গিয়েছে। এগুলো কি লোকাল ব্র্যান্ড ছিল না বিদেশি ব্র্যান্ড ছিল? আর এটা আমি বলবো যে লোকাল ব্র্যান্ডই ছিল, বিদেশি ব্র্যান্ড খুবই মিক্সড। যেমন আপনার জুতাটা কোন ব্র্যান্ডের ছিল? আমি এটা মানে এটা লোকাল না বিদেশি, আমি স্পেসিফিকলি ব্র্যান্ডের নাম জানতে চাচ্ছি না। জুতা আমি বলবো যে বাংলাদেশি ছিল। মানে বাংলাদেশের দোকান থেকে কিনেছেন নাকি বিদেশি ব্র্যান্ড? মানে বাংলাদেশের দোকানে তো বিদেশি ব্র্যান্ড পাওয়া যায়। বাংলাদেশ থেকে কিনেছি, তো ওটা রুমি একদম নির্ভয় উত্তর দেন, আমরা আপনাকে মারবো না ধরে। এটা মানে আমি নিজেও বিদেশি প্রোডাক্ট করি, ঠিক আছে, কেউ মারতে যাবে না, এবং আপনার বাসা থেকে না কেউ জানে না। আমি বাংলাদেশ থেকে কিনেছি, তো ওরা মেবি বিদেশ থেকে ইম্পোর্ট করতে পারে, আই গেস। আমি আজকে দেখলাম যে ঢাকা শহর একটা বিলবোর্ড বা কিছু কিছু বিলবোর্ড দিয়ে মানে ভরে ফেলা হয়েছে একটা জুতার ব্র্যান্ড। তারা বলছে, তাদের স্লোগানটা হচ্ছে যে এখন এটা নিউ ইয়র্কে ট্রেন্ড, এখন এটা প্যারিসের ট্রেন্ড, এখন এটা সাংহাইতে ট্রেন্ড, এবং ওই ট্রেন্ডগুলো আমরা বাংলাদেশে নিয়ে এসেছি। তা আমি থাকি ঢাকায়, যে ঢাকায় এই বর্ষাকালে আপনার 2 মিনিট বৃষ্টি হলে 2 ফুট পানি জমে যায়। সেখানে আমি নিউ ইয়র্কের জুতা পরে কতখানি সুবিধা করতে পারবো, এবং কেন আমরা এটা বিশ্বাস করবো বিজনেসের একজন ছাত্রী হিসেবে? আপনার কি মনে হয় তুমি? অবভিয়াসলি এটা খুবই ইমপ্র্যাকটিক্যাল একটা ব্যাপার, কারণ ওরা যদি 5 ইঞ্চি হিল পরে নিউ ইয়র্কের রোডে হাঁটতে পারে
পারে, আমাদের বাংলাদেশে যেখানে 2 মিনিট বৃষ্টি হলে হাঁটু সমান পানি হয়ে যায়, ওটা তো হাঁটা সম্ভব না। তো এটা ওরা করতেছে কারণ বাংলাদেশের মানুষ বেশিরভাগই ঝুঁকতেছে হচ্ছে বিদেশি ব্র্যান্ডের প্রতি। আর বিদেশ মানে তো হচ্ছে বিদেশি ব্র্যান্ড মানে হচ্ছে এখন ওটা ভালো হোক আর খারাপ হোক, ওটা হচ্ছে বিদেশি ব্র্যান্ড, তো ওটা তাকে কিনতেই হবে। আর এখন ওখানে বাংলাদেশে যদি হাই কোয়ালিটির ব্র্যান্ডও দেয় তো ওইটা তারা নিচ্ছে না। তো এই জন্য ওটা তারা কি বলবো, এটা মাইন্ড গেমিং তাদের জন্য। আবার আমরা দেখতে পাচ্ছি যেমন এই যে বোঝে না সে বোঝে না কিংবা কিরণমালার ক্ষেত্রে জিঞ্জিরাতে জিনিসটা তৈরি হচ্ছে কিন্তু লোগোটা লাগাচ্ছে বা ব্র্যান্ডিংটা করা হচ্ছে বিদেশি ভাবে, লোকাল জিনিস বিক্রি করার জন্য বিদেশি নাম ব্যবহার করা হচ্ছে এবং খুব উদ্ভট নাম। আমি লুফজানার কাছে আসবো, যেমন ইন্ডিয়ান জামদানি, জামদানি কিন্তু বাংলাদেশ ওন করে, কিন্তু আমাদের বাংলাদেশের জামদানির ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই। ইন্ডিয়ান জামদানির মতো একটা অলৌকিক ব্যাপার আছে, যে জামদানিটা মূলত আমাদের দেশ থেকে গিয়ে ইন্ডিয়া হয়ে হয়তো আসে কিংবা আমাদের দেশ থেকে যাই না, নামটা দেওয়া হয়েছে ইন্ডিয়ান জামদানি। এবং আরও উদাহরণ দিলেন, যেমন দিল্লি অ্যালুমিনিয়ামের কথা বললেন, চিটাগাঙ্গার প্রোডাক্ট কিন্তু নাম হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়াম। এই ব্যাপারে আপনি আপনার পড়াশোনার অভিজ্ঞতা কি বলে যে এই জিনিসগুলো কেন হচ্ছে? যেমন লুফজানা ভাবছে যে এটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সের কারণে, আপনি কি এই কমপ্লেক্সের মানে কমপ্লেক্সটাকে রায় করবেন? আমি অ্যাকচুয়ালি কমপ্লেক্সটাকে দায়ী করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশি চ্যানেল দেখে। বাংলাদেশে সবাই দেখে হিন্দি চ্যানেল, হিন্দি সিরিয়াল, সব জায়গায় স্টার জলসা তো সবার বাসার মধ্যে, মানে টিভি বাসায় গেলে স্টার জলসা, তো ওখান থেকে সবার মাথার মধ্যে ঢুকে যায় যে হ্যাঁ এটা চলতেছে আর ওই ট্রেন্ডটা চলতেছে। আর ওটা যদি 20 টাকার একটা ড্রেস, খুব ভালো একটা কথা বলেছেন ইশরাত তুমি। আপনি জাস্ট এই জায়গায় একটু হোল্ড করেন, আমি লুফজানার কাছে এখানে আসবো। লুফজানা, আমি একটা বিজ্ঞাপনী সংস্থার সাথে মিটিং এর সময় বলেছিলাম যে আমাদের টেলিভিশন অনুষ্ঠানের মান বাড়াতে হবে, তা না হলে টেলিভিশন অনুষ্ঠানের মান না বাড়ালে আমাদের লোকাল প্রোডাক্ট গুলো ধ্বংস হয়ে যাবে। কারণ এই যে ইশরাত তুমি যেটা বললেন যে আমাদের দেশি চ্যানেল দেখেন না, সবাই ইন্ডিয়ান চ্যানেল দেখে, এবং আমাদের দেশে যেমন আমি নামটা প্রোডাক্টের নামটা নিয়েই ফেলি, যেমন প্রাণের বিজ্ঞাপন কিন্তু ইন্ডিয়ান চ্যানেল এখন দেওয়া হচ্ছে, কারণ প্রাণ হয়তো দেখছে যে মানুষ তো টিভি দেখে ইন্ডিয়ান টিভি, কাজে আমরা বিজ্ঞাপনটা ওখানে দিই এবং আমাদের বিজ্ঞাপনের রেভিনিউটা কিন্তু বিদেশে চলে যাচ্ছে। তো এই যে দেখেন ভালো অনুষ্ঠান, মানে বোঝে না সিরিয়ালটা জনপ্রিয় দেখে হয়তো মানুষ এটা কিনতে যাচ্ছে, বা কিরণমালা ক্যারেক্টারটা জনপ্রিয় দেখে কিনতে যাচ্ছে। আমাদের অনুষ্ঠানের মান, টেলিভিশন অনুষ্ঠানের মান, রেডিও অনুষ্ঠানের মান, পত্রিকার ফিচারের মান কতখানি ভালো করলে আমাদের অনন্ত জলিলের নামে, আমাদের শাবানার নামে, আমাদের শাবনুরের নামে আমরা ব্র্যান্ড করতে সক্ষম হব? এই প্রশ্নের উত্তরটা আপনি বলেন তো। আমি যেটা মনে করি, মানে আমার তো এখানে লাইক ডিসিশন দেওয়ার কোনো ইয়ে নাই, আমি যেটা মনে করছি যে আমাদের এখানে জিনিসটার যে অ্যাকচুয়ালি মান ভালো এটাই প্রথমে কেউ জানে না। আচ্ছা, কিছু কিছু ভালো প্রোগ্রাম কিন্তু হচ্ছে, যেমন ইয়াং নাইট হচ্ছে। হ্যাঁ, আপনি তো এখানে আসলেন বলে বললেন যে না না, ডেফিনেটলি নট, বিকজ আমি আমার অনেক পরিচিত লোকজন এখানে এসেছে, আই নো দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য শো। গতকাল কি ইয়াং নাইটের সাবজেক্ট কি ছিল? গতকালকেরটা আমি জানি না, আমার ফ্রেন্ডরা কে আসছে সেটা আমি জানি। আচ্ছা, তো বলুন, সরি। সো এই দেখেন, ইন দ্য ফার্স্ট প্লেস আমি মানে আমরা যারা আমাদের বয়সী যারা, তারা কিন্তু স্টার জলসাও দেখে না, কিছু দেখে না, টিভি দেখে না বাই ডিফল্ট। হ্যাঁ, তো এখানে সমস্যাটা হচ্ছে কি, আমরা জানি না যে ভালো কোনো প্রোগ্রাম আসছে। যেমন আমার মা দেখতো লাবণ্য প্রভা একটা সিরিয়াল হতো, তারপরে ডলস হাউস একটা সিরিয়াল হতো, তো এই সিরিয়ালগুলো আমার মা দেখতো, এগুলো বাংলাদেশি চ্যানেলে হতো। তো এই প্রোগ্রামগুলো বন্ধ হয়ে যায়, ভালো ভালো প্রোগ্রামগুলো বন্ধ হয়ে যায়, কারণ কি এগুলাতে কেউ স্পন্সর করতে আসছে না। আমাদের ইয়াং নাইটটা বন্ধ হয়ে যাবে, তবে বন্ধ হওয়ার আগে ছোট্ট একটা বিরতিতে যাবে, এটাও বন্ধ হওয়ার একটা লক্ষণ। ছোট্ট একটা বিরতির পর প্রিয় দর্শক আবার ফিরে আসছি। খুবই জটিল একটা বিষয় নিয়ে খুব হালকা চালে কথা বলার চেষ্টা করছি। চাইলে এই আলোচনায় আপনি অংশ করতে পারেন। 818921 থেকে 7 পর্যন্ত নম্বরে ফোন দিন। ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আবার ফিরে আসছি। প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। ইয়াং নাইটে আমরা ফ্যাশন
এবং ফ্যাশনের ব্র্যান্ড এরকম একটা জটিল বিষয় নিয়ে খুবই হালকা চালে কথা বলার চেষ্টা করছি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্টুডিওতে লুবজানা আফরিন এবং আমাদের সাথে স্কাইপিতে উপস্থিত রয়েছেন আসমা আক্তার, লুবজানা আফরিনের মা আসমা আক্তার অথবা আসমা আক্তারের কন্যা লুবজানা আফরিন, যেভাবে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারা দুজন মিলে টাচ অফ ট্র্যাডিশন নামে একটা শপ, অনলাইন শপ চালান, ফ্যাশন হাউস চালান। এবং আমাদের সঙ্গে স্কাইপিতে আরও রয়েছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিবিএ শিক্ষার্থী ইশরাত রুমি। এবং আমি একটু লুবজানার কাছে আসি। লুবজানা, জি, সেটি হচ্ছে যে আমাদের ইয়াং নাইটের যে টিম, তার মধ্যে সবচেয়ে বয়স্ক লোকটার নাম হচ্ছে সুখন। ওকে। ও আমাকে মানে ব্রেকের মাঝখানে জানালো যে মানে ৮০-৯০ সালের দিকে, তখন ঈদের সময় যেটি হতো যে আমরা কাপড় কিনতাম এবং দর্জির দোকানে ১ মাস আগে লাইন পড়ে যেত দর্জির দোকানে দেওয়ার জন্য, এবং সেই কাপড় কেটে নিজের মতো করে জামা বানানো হতো, যেমন ডিজাইন অনুযায়ী বানিয়ে দিত। কিন্তু এখন সুখন একজন বয়স্ক লোক হিসেবে এখন মানে সেই জেনারেশনের খুবই বিরক্ত। সে বলে যে এখন যেটা হয়, যে আমাকে বললো যে রবি তোমরা কি করো, এখন তোমরা যে বোঝে না ড্রেসটা কিনে নিয়ে এসে টেইলারে দাও অল্টার করার জন্য, সাইজটাকে রিসাইজ করার জন্য, ওই করার জন্য। তো এর ফলে আমাদের যে খলিফা ইন্ডাস্ট্রি আছে বা আমাদের যে দর্জির যে জগৎটা আছে, তাদের আগে পাড়ায় পাড়ায় দর্জির দোকান থাকতো, এখন পাড়ায় পাড়ায় সে অর্থে দর্জির দোকান নাই, তারা অনেক সংকুচিত হয়ে আসছে। দর্জির দোকান বলতে এখন আমরা বুঝি শুধু জিন্সের প্যান্টের পাটা কেটে ছোট করা, ঠিক আছে? কিন্তু দর্জি যে একটা প্যান্ট বানাতে পারতো, আগে যেটা শার্ট বানাতো তারা প্যান্ট বানাতো, আমরা এখন শার্ট প্যান্ট কিংবা মেয়েদের জামাও আমরা রেডিমেড কিনি এবং দর্জির অল্টার করাই। এই ব্যাপারটা নিয়ে একটু বলেন তো। I would rather beg to differ because এখন দর্জিদের কিন্তু আরো বেশি লালে লাল অবস্থা। সে যখন দেখছে যে আমি এরকম একটা মানে নাম বলা একটা জামা নিয়ে যাচ্ছি, তখন বলবে আপু এটা অল্টার করতে এক্সট্রা চার্জ লাগবে। আচ্ছা, তো নরমালি যে জামাটা ৫০০ টাকা দিয়ে অল্টার করিয়ে ফেলতে পারতাম আমি নিজের মাপে, সেটা সে ১০০০-১২০০ টাকা নিচ্ছে। আচ্ছা, এটা আপনার মতামত, আপনার মার মতামত শুনে আছি। আসমা আক্তার, আপনি তো শুনেছেন যে আপনাদেরই সমসাময়িক আমাদের ইয়াং নাইটের টিমের একজন সদস্য সুখন, সে অতীত দিনের স্মৃতিচারণা করছিলেন যে সময় দর্জি বাড়ির খুব চাহিদা ছিল। আপনি একটু বলবেন? হ্যাঁ, অবশ্যই। ওই সময়টাতে ৮০ দশকের কথা, তখন আসলে ওই দর্জি বাড়িরই চাহিদা ছিল, এটা ঠিক। আমরা আমাদের ছোটবেলায় দেখেছি আমাদের কাপড় কিনে এনে বানানো হতো এবং আমার মাই আমাদেরকে কেটে ওটা বাসায় মেশিনে তৈরি করে দিতেন। আমরা ছোট ছোট টুকরাগুলি লুকিয়ে রাখতাম যেন কেউ না দেখতে পায়, আমাদের জামাটা নতুন থাকবে সেজন্য। যখন এই জামাগুলো আসতে শুরু করেছে, কিন্তু তারপরেও এখনো কিন্তু পরিবারগুলোর অবস্থা মোটেও কমে নাই, ওরা এখনো জমজমাটি আছে, জমজমাট আছে, কিন্তু ইন্ডাস্ট্রির ধরনটা বদলে গেছে। যেমন আগে, এইটাও একটা খুব ইন্টারেস্টিং বিষয় লুবজানা, যে আগে আমরা একটা ড্রেস কিনে সেটা লুকিয়ে রাখতাম, মানে ওই ড্রেস যদি কেউ দেখে ফেলতো, সুখন যখন ঈদের ড্রেস কিনতো, এটা কেউ দেখে ফেললে এই ড্রেস শেষ। এবং আন্টিও সেই কথা বললেন, আসমা আক্তারও সেই কথা বললেন, দেখে ফেললে শেষ। আর এখন আমরা ড্রেস কিনেই সেলফি তুলি, সেলফি তুলে ফেসবুকে আপ করি, লাইক পড়তে থাকে। এবং এই যে আমাদের চিন্তার একটা বড় ধরনের পরিবর্তন আসছে, আপনি এবং এই বড় ধরনের পরিবর্তনের সাথে আমাদের বিজনেস ইন্ডাস্ট্রি বা আপনাদের মতো যারা অনলাইনে ফ্যাশন হাউস করছেন, বুটিক শপ করছেন বা কোনো উদ্যোক্তা, তারা এই নতুন চিন্তাধারার সাথে কিভাবে অ্যাডপ্ট করার চেষ্টা করছেন? আমাদের জন্য এটা খুব পজিটিভ, খুবই পজিটিভ। প্রচারই প্রসার, হ্যাঁ প্রচারই প্রসার, যত লাইক তত বিক্রি। সেটাই। আমার কাছ থেকে একজন, আমি সেদিন হলো কি একটা মেয়ে হচ্ছে খুঁটিয়ে কিভাবে যেন বের করে ফেলেছে যে কোন কোন জুতোগুলো সেলে আছে। তো ওখান থেকে ও 2 জোড়া জুতো অর্ডার করলো, যেখানে রেগুলার একটা জোড়া জুতার দামই 1200, ও 2 জোড়া জুতো 1200-তে অর্ডার করে ফেলেছে, ওকে গতকালকে ডেলিভার করা হলো। তো ও করেছে কি, ও জুতাটা হাতে পাওয়ার আগেই একটা গ্রুপে যেখানে প্রায় 10-12 হাজার মেয়ে মেম্বার, সেই গ্রুপটাতে ছবিটা পোস্ট করে দিয়েছে যে দেখো আপু মাত্র 1200 টাকা দিয়ে 2 জোড়া জুতা কিনলাম। আমি কিন্তু কিছুই জানি না, আমি হঠাৎ দেখলাম পাগলের মতো আমার ইনবক্সে ওই 2টা জুতারই খালি ছবি দিয়ে মানুষ বলছে এই জুতাটা কই পাবো, এই জুতাটা কই পাবো। আমি বললাম আপু জুতা তো শেষ। তো আমি বুঝলাম না যে আমার হাজার হাজার জুতার কালেকশন থেকে এই 2টা জুতাই মানুষ কেন চাইছে। দেন আই ফিগার্ড আউট যে অ্যাকচুয়ালি এখানে এই অবস্থা। সো আমার কিন্তু এটাতে লাভ হচ্ছে যে যেভাবে ওরা শেয়ার করছে নিজেদের ইয়েগুলো, কেনাকাটাগুলো, এটাতে আমাদের জন্য অনেক লাভ। রুমির কাছে যাই। রুমি, আপনি কি শপিং সেন্টারগুলোতে ঘোরাঘুরি করছেন নাকি ফেসবুকের পেজে পেজে জুতার ছবি দেখে শপিং এর কাজ মানে শপিং এর ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন? আমার তো ভার্সিটির কারণে বিজি থাকা হয় অনেক, তো অনলাইন শপিংটা আমার সবচেয়ে বেশি করা হয়। অনলাইন শপিং, এই একই কথা সুখন বলছিল, মানে যে 80s এর প্রতিনিধি,
যে একটা সময় ছিল যে মেয়েরা শপিং করতে যেত ঈদের সময় বা অন্য সময় শপিং করতে যেত, ছেলেরাও যেত, তারা শপিং ঠিক করতে না, তারা সবকিছু দেখতে, মেয়েরা কি শপিং করে তাদের মানে কি শপিং করছে সেটা দেখতে, মেয়েদেরকেও দেখতে। মানে সুখন তার যৌবনের সময়টা 80s 90s থেকে এইভাবে কাটিয়েছে। এই যে রুমি, আপনি যে শপিং করতে যাচ্ছেন না এবং অনলাইনে বসেই করছেন, আপনার কি মনে হয় যে একদিন আমাদের সমস্ত দোকানপাট সব ফেসবুকে চলে আসবে? আমার তো মনে হয় এখনই বেশিরভাগই দোকানপাট ফেসবুকে চলে আসছে। যে কোনো একটা দোকানে যাই, বুটিক্সে যাই, ওখানে বলে হ্যাঁ আপু আমাদের পেজে একটা করে লাইক দিবেন, বা আপনি তো এটা ঘরে বসে অর্ডার করতে পারবেন। তার উপরে হচ্ছে যখন কোনো মেলা হয় বা যখন কোনো ফেয়ার হয়, তখন আমরা করি কি ওখানে গিয়ে যদি টাকা পয়সা না থাকে, ওখানে গিয়ে সবার আগে জিজ্ঞেস করি আপু আপনার কি পেজ আছে? তো তখন বলি হ্যাঁ আমার তো পেজ আছে। তো ওখান থেকে আচ্ছা ঠিক আছে আমি তাহলে বাসা থেকে গিয়ে অর্ডার করে দিব। এটা একটা, এই জিনিসটা খুবই করা হয়। আর আমার মনে হয় এটা করাটা ঠিক, যে পেজেস থাকা এবং অনলাইনে চলে আসাটা ভালোই। হ্যাঁ, আপনারা ফেসবুকে থাকছেন এবং সুখনদের দীর্ঘশ্বাসও বাড়ছে। আমি লুবজানার কাছে জিজ্ঞেস করি, যেখানে বাংলাদেশের ইন্টারনেট পেনিট্রেশন আপনার আমি যতদূর জানি 15%-এরও নিচে, সেখানে এরকম ফেসবুকে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে। এবং আগে যে ছেলেটা অল্প কিছু টাকা নিয়ে আজি সুপার একটা ছোট্ট দোকান খুঁজতো, সে আজকে ফেসবুকে পুরো টাকাটা বিনিয়োগ করে ফেলছে প্রোডাক্টের দিকে, ডিজাইনের দিকে সে বেশি মনোযোগ দিচ্ছে। এবং এটার ভবিষ্যৎটা কি আসলে? আমরা কি আসলে ভালো দিকে যাচ্ছি, না আমাদের কিছু প্রিকশন নেওয়া উচিত? আমি যদি ব্যবসার পার্সপেক্টিভ থেকে বলি, এটা ডেফিনেটলি একটা ভালো জায়গা। কারণ অনেকের হয়তো সেই পুঁজিটা ছিল না, বাট দে হ্যাভ দি ফায়ার উইদিন দেম। ওকে, তার হয়তো ভালো আইডিয়াস আছে, ভালো ডিজাইনস আছে। আমি এরকম ফেসবুক পেজ দেখেছি যে শুধু স্কেচের উপর অর্ডার নিচ্ছে ড্রেসের, আচ্ছা, শুধু হাতে স্কেচ করা জিনিসটা, এবং তারপরে ও এক্স্যাক্টলি সেম জিনিসটা ডেলিভার করতে পারছে। তো এখানে একাধিক ধরনের আমরা লাভ দেখছি। এক হচ্ছে যে ও সামান্য পুঁজি নিয়ে ব্যবসাটা করতে পারছে, যেটাতে হচ্ছে দেশের টাকা দেশে থাকছে, আমার ইম্পোর্টেড ইয়েটা কমে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে আপনার দর্জিদের কথা বললেন, যারা এক্সটিংক্ট হয়ে যাচ্ছিল, তারা কিন্তু কাজ পাচ্ছে, প্রচুর কাজ পাচ্ছে। আর তৃতীয়ত যেটা হচ্ছে যে আমাদের যেহেতু মানে আমরা সবাই বলি যে ইন্টারনেট ইজ দ্য ফিউচার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ওয়াই শুড নট উই স্টেপ ইনটু দ্য ফিউচার? কেন নয়? এখন প্রত্যেকটা দোকান, যে বসুন্ধরা সিটিতে যে কটা মার্কেট আছে, যমুনা ফিউচার পার্কে যে কটা দোকান আছে, প্রত্যেকের ফেসবুক পেজ আছে। ওরা বলছে যে 5% ডিসকাউন্ট যদি আমাদের ফেসবুক পেজে লাইক দেন। এই অফারটা দেওয়ার কারণে ওদের কি হচ্ছে, বিনা পয়সায় ব্যাপক পাবলিসিটি, আর এট দ্য সেম টাইম ওদের সেলসও বাড়ছে। দুই দিক দিয়ে সেলস হচ্ছে। অসংখ্য ধন্যবাদ লুবজানা, আপনার সঙ্গে গল্প করে দারুণ মজা পেলাম। রুমি, আপনার সঙ্গে গল্প করে দারুণ মজা পেয়েছি। আপনি ইন্ডিয়ান ড্রেস আরো বেশি করে কিনুন। এবং আন্টি আসমা আক্তার, আপনার সঙ্গে গল্প করে খুব মজা লাগলো। আপনি এবং সুখন, আপনারা সেই সময়কার গল্প বলছিলেন, আমরা খুব নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। এবং প্রিয় দর্শক, আমি লুবজানার ওই লাইনটি দিয়ে আমরা শেষ করতে চাই যে ইন্টারনেট হচ্ছে আমাদের ফিউচার। তবে সেই ফিউচারে আমরা যাতে কেবলমাত্র বিদেশি প্রোডাক্ট নয়, আমাদের নিজস্ব দেশি ধান ধারণার সাথে কিভাবে অ্যাডপ্ট করবো, এটা নিয়ে আরেকটা ইয়াং নাইটে আমরা কথা বলবো। আজকে আমরা এই দুই মা এবং মেয়েকে অভিনন্দন জানাই। আমরা অভিনন্দন জানাই রুমিকে, যারা এইসব নিয়ে ভাবছেন, যারা অনলাইনে শপিং করছেন। অভিনন্দন জানাই আপনাদেরকেও, যারা রাত জেগে ইয়াং নাইট দেখছেন। আগামীকাল নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। হ্যাপি শপিং।